হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তার যে স্কিম বেরিয়েছে সেই স্কিমটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে খবর নিশ্চয়ই পেয়েছো যে ভোটের আগে বিভিন্ন রকমের স্কিম, যুবসাথী, তারপর হচ্ছে ভূমিহীন ক্ষেতমজুরদের যে স্কিমগুলো বেরিয়েছে, তো সেই সমস্ত স্কিমের মধ্যে একটা ভালো একটা স্কিম এই ভূমিহীন ক্ষেতমজুরদের যে স্কিমটা। তো এই স্কিমটা নিয়ে তোমাদেরকে সম্পূর্ণরূপে সহজ ভাষায় খুব শর্টের মধ্যে কিন্তু ডিটেলসে তোমাদেরকে জানাবো। তো এই যে ভূমিহীন ক্ষেতমজুরদের যে স্কিমটা আছে, তার যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিফিকেশান থেকেই তোমাদের সমস্ত জিনিসগুলো বলছি। তাই প্রত্যেকটা জিনিসই হচ্ছে অথেন্টিক, এবং এই ভিডিওটা দেখার পর আশা করি তোমরা সমস্ত যে প্রশ্নের উত্তর, তোমাদের মনে যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে। তো এই যে পিডিএফটার যে লিঙ্ক সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা ডিটেলসে পড়ে নিও, কারণ এই পিডিএফটা অনেক বড়। আমি যদি এই গোটা পিডিএফটা তোমাদেরকে পড়িয়ে শোনাই, অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। এই পিডিএফের যে জিসটা, যেটা মেন গুরুত্বপূর্ণ জিনিসগুলো, সেগুলো তোমাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। দেখো, এই যে ভূমিহীন কৃষকদের যে প্রকল্প আনা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা, তো সেখানে যাদের কোনো জমি নেই, কিন্তু যে সমস্ত মানুষরা রয়েছে কেবলমাত্র কৃষির ওপর নির্ভরশীল, কিন্তু যাদের কোনো নিজস্ব জমি নেই, তারা একটা আর্থিক সহায়তা পাবে, বার্ষিক আর্থিক সহায়তা পাবে। কত টাকা করে পাবে না, 4,000 টাকা করে পাবে। এই জায়গাটা তোমরা যদি পড়ো বুঝতে পারবে যে একটা বার্ষিক আর্থিক সহায়তা তারা পেতে চলেছে। যারা এই স্কিমের আন্ডারে আসবে, কত করে না 4,000 টাকা করে। এই যে 4,000 টাকা দুটো সমান কিস্তিতে, একটা হচ্ছে রবি ফসল আর একটা হচ্ছে খরিফ ফসল, এই যে দুটো মরশুম, এই দুটো মরশুমে দুটো সমান কিস্তি, অর্থাৎ 2,000 করে বছরে দুবার করে মোট 4,000 টাকা করে পাবে। তো এই স্কিমের যোগ্যতা কী? তো এই স্কিমের আন্ডারে আসতে গেলে তো সেই ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত হতে হবে যে ওই ব্যক্তির কোনো নিজস্ব কোনো জমি থাকলে হবে না। অর্থাৎ যারা কৃষক বন্ধুর মধ্যে যারা অন্তর্ভুক্ত রয়েছো, অলরেডি যারা কৃষক বন্ধুর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, তারা কিন্তু এই স্কিমের অন্তর্ভুক্ত হবে না। আমি আবারও বলছি, যারা কৃষক বন্ধুর টাকা পাও, তারা কিন্তু এই ভূমিহীন ক্ষেতমজুরদের ফর্ম ফিল আপ করতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে, যারা বর্গা চাষি হিসাবে নথিভুক্ত রয়েছে, তারাও কিন্তু এই যে স্কিম রয়েছে এই স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবে না। এবার এখানে কিন্তু বলা নেই যে যারা লক্ষ্মী ভাণ্ডার পাও বা যারা যুবসাথী পাও তারা পাবে কি পাবে না, এটা কিন্তু বলা নেই। তো এখানে তোমরা আবেদন করলেও করতে পারো বা নাও করতে পারো। যেহেতু তোমরা অলরেডি একটি স্কিমের আন্ডারে অন্তর্ভুক্ত যদি হয়ে আছো, তো সেখানে আমার মনে হয় নতুন করে নতুন কোনো স্কিমে অন্তর্ভুক্ত না হওয়াই ভালো। কারণ তোমাদের আধার কার্ড দিলে সমস্ত ডিটেলস অলরেডি ব্লক থেকে যে অফিসাররা যাচাই করবে তারা কিন্তু জেনে যাবে। তো সেখানে কিন্তু রিজেকশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার তোমরা নিজের রিক্সে করতেই পারো, কারণ এখানে কিন্তু বলে দেওয়া নেই যে যারা লক্ষ্মী ভাণ্ডার পায় বা যারা যুবসাথী করছে তারা পাবে কি পাবে না, সেটা নিয়ে কোনো স্পষ্টভাবে লেখা নেই। এবার চলে আসি কী কী ডকুমেন্টস লাগবে। তো এই ফর্ম ফিল আপ করার জন্য আধার কার্ড তোমার অবশ্যই লাগবে, কারণ আধার কার্ড দিয়েই তোমার সমস্ত তথ্য যাচাই হবে। তারপর হচ্ছে ভোটার আইডেন্টি কার্ড। ভোটার আইডেন্টি কার্ড তুমি চাইলে দিতেও পারো, নাও পারো, কিন্তু আধার কার্ড অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে আবেদনকারীর নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসবুকের জেরক্স লাগবে, অথবা বাতিল কোনো চেকের জেরক্সও তুমি দিতে পারো। হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের যে প্রথম পাতা সেটার জেরক্স, অথবা বাতিল চেক। তবে অবশ্যই মনে রাখবে এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে স্কিমের টাকা কিন্তু ঢোকে না। অবশ্যই কিন্তু এই যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। তারপর রয়েছে নাম্বার পয়েন্টে দেখো মোবাইল নাম্বারটা কিন্তু খুব জরুরি, এবং এখানে তোমাকে দেখতে হবে যে মোবাইল নাম্বারটা তুমি দিচ্ছ সেই মোবাইল নাম্বারটা তোমার আধারের সঙ্গে যুক্ত আছে কি না এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে কি না। তবেই কিন্তু সেই মোবাইল নাম্বারটাই তবেই তুমি দিতে পারবে, নাহলে কিন্তু নয়। তোমাকে যে মোবাইল নাম্বারটা দিচ্ছ সেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এবং আধারের সঙ্গে
যুক্ত হতে হবে এবং আবেদনপত্র সাঁটানোর জন্য একটি পাসপোর্ট সাইজ ফটো। তাহলে এই তোমার ডকুমেন্টসগুলো লাগছে। তো তাহলে ক্লিয়ার হয়ে গেল যারা কৃষক বন্ধুর আওতায় রয়েছে এবং যারা বর্গা চাষির অন্তর্ভুক্ত রয়েছে তারা কিন্তু এই স্কিমের মধ্যে আসছে না। আর এই যে কী কী ডকুমেন্টস লাগছে সেটাও তোমাদেরকে বলে দিলাম। আবারও বলছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিঙ্গেল হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এই টাকা ঢুকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, তুমি যে মোবাইল নাম্বারটা দিচ্ছ সেই মোবাইল নাম্বারটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তোমার আধারের সঙ্গে যুক্ত হতে হবে, কারণ এই যে টাকাটা তোমার ঢুকবে ডিবিটির মাধ্যমে ঢুকবে, কারণ আধার অথেন্টিকেশন এবং ব্যাংকের কেওয়াইসির মাধ্যমে টাকাটা তোমার ঢুকছে। তো সেক্ষেত্রে আধার এবং ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতেই হবে। দেখে নাও এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা ভালো করে দেখো। দেখো প্রথমেই দেখো লেখা আছে পার্সোনাল ডিটেলস বা ব্যক্তিগত তথ্য। প্রথম ঘরেই রয়েছে নাম বা নেম। এখানে তোমার নামটা ভালো করে ক্যাপিটালে লিখতে হবে। তো এই যে ঘরটা রয়েছে এই ঘরে তোমার নামটা অবশ্যই ক্যাপিটালে লিখবে। তারপরে দেখো রেসিডেন্টিয়াল অ্যাড্রেস বা বাসস্থানের ঠিকানা, এখানে ঘর ঘর করে আছে। প্রথমে রয়েছে ভিলেজ বা গ্রাম, তার নিচেই যে ঘরটা রয়েছে এখানে তোমার ভিলেজের নাম লিখবে বা গ্রামের নাম লিখবে। তারপর দেখো ব্লক, তার নিচে ঘর রয়েছে, তো এখানে ব্লকের নাম লিখবে। তারপরে এই পাশে চলে আসো, এখানে দেখো গ্রাম পঞ্চায়েত, তো গ্রাম পঞ্চায়েতের নাম লিখলে নিচের ঘরটায়। তারপরে পুলিশ স্টেশন বা থানা, তো তার নিচের ঘরটায় পুলিশ স্টেশনের নাম লিখলে। তারপরে দেখো পিনকোডটা সবার, এই যে পিনকোড এই যে এই ঘরটা, ঠিক এই ঘরটাই তোমার পিনকোডটা লিখবে। এই যে পুরো ঘরটা তোমাকে দেওয়া হয়েছে, এই এই ঘরের মধ্যে তোমাকে পিনকোডটা লিখতে হবে। তারপরে দেখো পোস্ট অফিস, তাহলে এখানে তোমার এই নিচের পোস্ট অফিসের নিচে যে ঘরটা দেওয়া হয়েছে সেখানে তোমার পোস্ট অফিসের নাম লিখবে। তারপর যে ডিস্ট্রিক্ট বা জেলার নাম, তার নিচে যে ঘরটা রয়েছে সেখানে ডিস্ট্রিক্ট বা জেলার নাম লিখলে। তারপরে দেখো ফাদার্স নেম বা হাজব্যান্ডস নেম, এই জায়গাটায় ছেলেদের ক্ষেত্রে তাদের পিতার নাম বা অবিবাহিত মহিলাদের ক্ষেত্রেও তাদের পিতার নাম হবে এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামীর নাম বা হাজব্যান্ড নেম লিখতে হবে। এই যে এই ঘরটায় লিখতে হবে। তারপরে দেখো জন্ম তারিখ বা ডেট অফ বার্থ, তো এই যে এই ঘরটা, এই ঘরে তার ডেট অফ বার্থটা লিখতে হবে। ধরো কারোর ডেট অফ বার্থ হচ্ছে 1/2/1996, তো ঠিক এইভাবে কিন্তু তাকে ডেট অফ বার্থটা লিখতে হবে। প্রথমে মাস, প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে হচ্ছে ইয়ার। এবার এই যে তারিখ বা এই যে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ ধরে 1/4/2026 মধ্যে তার কত বয়স হচ্ছে সেটা এই দুটো ঘরের মধ্যে লিখতে হবে। ধরো কারোর বয়স হলো 27, তাহলে এইভাবে 27 লেখা হলো। তারপরে দেখো জেন্ডার বা লিঙ্গ, তো এখানে ক্ষেত্রে যে যেটা হবে লিখবে, পুরুষদের ক্ষেত্রে মেল, মহিলাদের ক্ষেত্রে ফিমেল। এখানে লেখার কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে টিক দিতে হবে। এবার কাস্ট বা শ্রেণী, যদি জেনারেল হও জেনারেলে টিক দেবে, যদি এসসি হও এসটিতে টিক দেবে, যদি এসটি হও এসটিতে টিক দেবে, বা ওবিসি হলে ওবিসিতে টিক দেবে, এখানে টিক দিতে হবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। মোবাইল নাম্বার কোন মোবাইল নাম্বার দিতে হবে না, যে মোবাইল নাম্বারটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে প্লাস যে অ্যাকাউন্টটা, যে মোবাইল নাম্বারটা তোমার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে। তো এই যে 10টা ঘর দেখতে পাচ্ছ, এই 10টা ঘরে তোমার মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে। তারপরে দেখো আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বারটা অবশ্যই দিতে হবে, মাস্ট। আধার কার্ড নাম্বারটার এই যে ঘর আছে এই ঘরের মধ্যে এই পর্যন্ত জায়গার মধ্যে লিখতে হবে। তারপরে ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার, এখানে তুমি লিখতেও পারো বা নাও পারো। ভোটার কার্ড বা ভোটার এপিক নাম্বার লিখলেও হবে, না লিখলেও হবে। তারপরে দেখো ব্যাংকের তথ্য, এখানে এলে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে যে বানানটা আছে ব্যাংকের বই দেখে ঠিক এখানে সেইভাবেই লিখবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই যে নিচে ঘরগুলো রয়েছে এই ঘরের মধ্যে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার খুব সাবধানে দেখে শুনে ভালো করে লিখতে হবে, কারণ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটাই হচ্ছে মেন। তারপরে আইএফএসসি কোডটা এই ঘরে লিখলে, তারপর ব্যাংকের নাম লিখলে ধরো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তো এই ঘরের মধ্যে ক্যাপসে লিখলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর ব্রাঞ্চের নাম বা শাখার নাম লিখলে। তারপর অ্যাকাউন্ট টাইপ, যদি তোমার অ্যাকাউন্ট সেভিংস হয় তাহলে সেভিংসে টিক মারবে, আর যদি কারেন্ট হয় কারেন্টে টিক মারবে। এবার তুমি
এই যে ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছ, তো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কী ডকুমেন্টস দিচ্ছ, দুটো জিনিস দেওয়া যেতে পারে। একটা হচ্ছে ব্যাংকের পাসবুকের প্রথম যে পাতাটা রয়েছে তার জেরক্স, দ্বিতীয়টা হচ্ছে ক্যান্সেল চেক। তো তুমি যদি প্রথম পাতার জেরক্সটা দাও তাহলে প্রথমে টিক মারবে, আর যদি ক্যান্সেল চেক দিয়ে থাকো তাহলে এই দ্বিতীয় অপশানে তোমাকে টিক মারতে হবে। হয়ে গেল। এরপর চলে আসি নমিনি। এবার তুমি কাকে নমিনি করতে চাচ্ছ সেই ব্যাপারটা রয়েছে এখানে। তো প্রথমেই তোমাকে নেম অফ দ্য নমিনি, নমিনির ব্যক্তির নাম তোমাকে এই ঘরটায় লিখতে হবে। তুমি তোমার বাবা মা, তারপরে হচ্ছে তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমার হাজব্যান্ড নেম বা ওয়াইফ নেম লিখতে পারো। তারপরে হচ্ছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারীর সঙ্গে তার কী সম্পর্ক, যাকে নমিনি করছো তার সঙ্গে তোমার কী সম্পর্ক, তোমাকে এই ঘরটায় লিখতে হবে। এই যে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, তোমার যাকে নমিনি করছো তার সঙ্গে তোমার কী সম্পর্ক, এই জায়গাটায় তোমাকে লিখতে হবে। তারপর নমিনির ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, তাহলে নমিনির বাবার নাম বা নমিনির স্বামীর নাম তোমাকে এখানে লিখতে হবে। তারপর ঠিক একইভাবে নমিনির যে জন্ম তারিখ সেটা তোমাকে এই ঘরে লিখতে হবে। যেমনটা উপরে দেখালাম ওর ঠিক একইভাবে জন্ম তারিখ লিখবে, এবং 1/4 ওই জন্ম তারিখ ধরে 1/4/2026 মধ্যে তার কত বয়স হচ্ছে সেটা এখানে এই ঘরটায় লিখতে হবে। তো এই হয়ে গেল। তারপরে এখানে ডেট দেবে আর এখানে তোমার সই করবে। তো এটা এইভাবে তোমাকে প্রথম পেজটা ফিল আপ করতে হবে। এরপর যদি দ্বিতীয় পেজে আসি, এখানে দেখো সংযোজনী 1 বা অ্যানেক্সার 1-এর কথা দেওয়া হয়েছে। এখানে কি লিখেছে দেখো, ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের জন্য স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশনের একটা ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে। এখানে আমি উপভোক্তার নাম, তাহলে এখানে তোমার নাম লিখলে বাংলাতে, তারপরে এখানে তোমার বাবার নাম বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর নাম লিখতে হবে। এখানে তোমার গ্রামের নাম, এখানে তোমার গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর হচ্ছে তুমি যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকো, পৌরসভা এলাকায় হয়ে থাকো, তাহলে তোমার পৌরসভার নাম ঠিক এই ঘরটায় লিখতে হবে। তারপর হচ্ছে তোমার ব্লকের নাম এই ঘরে লিখতে হবে। তারপর হচ্ছে তোমার থানার নাম এখানে লিখতে হবে। তারপর তুমি যে জেলার মধ্যে পড়ছো সেই জেলার নাম এখানে লিখতে হবে। তারপরে কি করবে না, এখানে চলে আসবে। এবার যদি তুমি কোনো প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে তোমাকে এখানে টিক দিতে হবে। তুমি যদি কৃষক বন্ধুর মধ্যে হয়ে থাকো বা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে হয়ে থাকো তাহলে তোমাকে টিক মারতে হবে। তারপর এখানে তোমার আবেদনকারীর যে সই বা তোমার সই এখানে করতে হবে বা টিপ দিতে পারো। তারপর এখানে তোমার মোবাইল নাম্বারটাও দিতে হবে। এখানে স্থান আর তারিখ দিতে হবে। তো এইভাবে সংযোজনী 1 চলে গেল। ঠিক একইভাবে এটা ইংরাজিতে রয়েছে, তোমরা ইংরেজিতে ফিল আপ করতেও পারো বা নাও পারো, ঠিক একইভাবে ইংরেজিতে তোমাকে ফিল আপ করতে হবে। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, একইভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে, জাস্ট ইংরেজিতে। এটা তোমরা ইংরেজিতে ফিল আপ করতেও পারো বা নাও পারো। এবার যদি সংযোজনী এতে চলে আসি, এখানে তুমি যে আধার কার্ড দিচ্ছ, আধার কার্ডের বিভিন্ন তথ্য সরকারকে ব্যবহার করার জন্য অনুমতি দেওয়ার জন্য তোমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। একইভাবে ঠিক একইভাবে এখানে উপভোক্তার জায়গায় তোমার নাম লিখলে, তোমার বাবার নাম বা তোমার স্বামীর নাম লিখলে, তোমার গ্রাম, তোমার গ্রাম পঞ্চায়েত, তোমার ব্লক আর তোমার জেলার নাম লিখলে ব্যাস। তারপরে হচ্ছে তোমার এখানে তোমার আধার নাম্বারটা লিখতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা লিখতে হবে এবং ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে, দিয়ে স্থান আর তারিখ দিয়ে এখানে সই করে তোমাকে জমা দিতে হবে। এবার এখানে এই ফর্মটাই তোমার ইংরেজিতে রয়েছে, তো তুমি চাইলে এটা ফিল আপ করতে পারো। তোমরা যখন দুয়ারে সরকার থেকে ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু সেখানের ক্ষেত্রে কিন্তু এই ইংরেজির যে কলমটা সেটা কিন্তু নেই, সেখানে শুধুমাত্র বাংলাটাই রয়েছে। এবার এখানে চেকলিস্ট রয়েছে, এখানে কিছু করার দরকার নেই। তো এইভাবে তোমাকে ফিল আপ করে তোমাকে যেখানে দুয়ারে সরকার যে ক্যাম্পগুলো বসছে সেখানে তোমাকে জমা দিতে হবে। তো জমা দেওয়ার পর তোমাকে অবশ্যই কিন্তু একটা রিসিপ্ট দেবে। ওই রিসিপ্টটা কিন্তু অবশ্যই যত্ন করে রাখতে হবে। পরে ওই রিসিপ্ট ধরে তুমি এই যে অ্যাপ্লিকেশান করলে সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা জানতে পারবে। তো এই জায়গাটা কেটে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কেটে কিন্তু তোমাকে একটা রিসিপ্ট দেওয়া হবে এবং সেখানে একটা নাম্বার থাকবে। সেই নাম্বার ধরে তুমি পরে ব্লকে গিয়ে বা অনলাইনে তুমি কিন্তু এই যে অ্যাপ্লিকেশান করলে তার স্ট্যাটাসটা জানতে পারবে। তো
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় জমা দেবে, যেখানে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে, সেটা হতে পারে তোমার গ্রাম পঞ্চায়েতে বা তোমার ব্লকে বা কোনো স্কুলে, সেখানে গিয়ে এই ফর্মটা কালেক্ট করে তোমরা ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারো। অথবা তোমরা অনলাইনে আমি এই যে পিডিএফটা রয়েছে, এই পিডিএফের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারো। তো এই ছিল ভিডিও। আশা করি তোমরা সমস্ত জিনিসগুলো বুঝতে পেরেছো। তো কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।